বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমি অধ্যায় 11 এবং অনুশীলনী 11.2 অনুপাত ও সমানুপাতের অধ্যায়ের দেখো, এখানে 20 নম্বর অঙ্কটি হচ্ছে এরকম যে তোমার যে দান ও দান থেকে উৎপন্ন চালের অনুপাত। দেখো, দান ও দান থেকে উৎপন্ন চালের অনুপাত তোমার, এটি সহজ একেবারে, তো আমি তোমাদের করে দিচ্ছি। চালের অনুপাত হলো 3:2 এবং গম থেকে উৎপন্ন, এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত, সুজির অনুপাত 4:3 হলে সম পরিমাণের ধান ও গম থেকে দেখো, সম পরিমাণের ধান ও গম থেকে সম পরিমাণে ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত। দেখো, অনুপাত বের করো। তাহলে এখানে আমরা ধরতে পারি, দেখো যে দান, এখানে হচ্ছে দান ও দান থেকে উৎপন্ন চালের অনুপাত হচ্ছে 3। তাহলে আমরা যদি ধরি বা মনে করি যে 3 কেজি দান থেকে চাল হয়, 3 কেজি দান থেকে চাল হয় 2 কেজি, এবং সুতরাং 1 কেজি ধান থেকে চাল হয় তোমার 3/2 কেজি। আবার যদি বলা হচ্ছে যে এখানে তোমার 4 কেজি গম থেকে সুজি, দেখো সুজি হয় তোমার 3 কেজি। তাহলে আমরা দেখি যে সমপরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো, অতএব 4 কেজি গম থেকে সুজি হয় 3 কেজি, 1 কেজি থেকে হয় তোমার 4/3 কেজি। তাহলে দেখো, এখানে 3 কেজি ধান থেকে চাল হয় 2 কেজি, 1 কেজি থেকে যদি হয় 3/2, তাহলে সমপরিমাণ, তার মানে 1 কেজি ধান থেকে চাল হয় 2/3 কেজি, এবং 1 কেজি গম থেকে চাল হয় তোমার, দেখো বলা হচ্ছে যেহেতু সমপরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত, অতএব চাল অনুপাত তোমার সুজি, চাল অনুপাত সুজি, দেখো 3/2 আমার 4/3
তাহলে আমরা এখানে 3 ভাগের গুণন 3 এ 4 এ 12। দেখো আমরা যদি অনুপাতে 3 এবং 4 এই দুটি রাশির গুণফল হচ্ছে 3 এবং 4 এর গুণফল হচ্ছে 12 দ্বারা গুণ দাও। অনুপাতের প্রত্যেক রাশিকে এর হরগুলোর গুণ রসাগু 12 দ্বারা আমরা গুণ করে দিলাম। কাটাকাটি করলে 3 হবে, এখানে কাটাকাটি করলে 4, তাহলে 4 দ্বিগুণে 8। দেখো আর 3 তিরিকে 9। দিস ইজ আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ যে সমপরিমাণ ধান থেকে, যেমন 1 কেজি ধান থেকে সূর্য চাউল হয় 3/2, আর 1 কেজি গম থেকে সুজি হয় 3/4। তাহলে এদের অনুপাত হচ্ছে, অর্থাৎ চাল ও সুজির অনুপাত হচ্ছে 8:9। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ, একেবারেই সহজ। এত আমরা এখন যেতে পারি, দেখো যে 21 নম্বরের যে একটা অঙ্ক আছে সেটি আমরা এবার সমাধান করব। তাহলে আশা করি তোমরা এটি সবাই বুঝতে পেরেছো। এটি আমরা এবার মুছে নিই। দেখো যে এটি আমরা মুছে নিলাম। এইবার দেখো যে 21 নম্বরের অঙ্কটি হচ্ছে যে এখানে দেখো 21 নম্বরের অঙ্কটি তো হচ্ছে একটি জমির, দেখো প্রশ্নটা দেখো, তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নগুলো লিখে দিচ্ছি। একটি জমির ক্ষেত্রফল 432 মিটার, ক্ষেত্রফল 432 বর্গ মিটার। ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে, ওই জমির, দেখো জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে, দেখো ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর জমির, অপর একটি জমির, অপর দেখা অপর একটি জমির দৈর্ঘ্য ও দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, জমির দৈর্ঘ্য ও প্রস্থের, দেখো এখানে অনুপাত, জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে, দেখো 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত? অপর জমির ক্ষেত্রফল কত? তাহলে আমরা দেখি, দেখো আমরা এবার কিন্তু ডাকটি লিখে বলেছে একটি জমির ক্ষেত্রফল 432 বর্গ মিটার, ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত? তাহলে সমাধান দেখো, সলভ। এখানে সলভ হচ্ছে দড়ি যে প্রদত্ত জমির দৈর্ঘ্য, প্রদত্ত জমির দৈর্ঘ্য হচ্ছে তোমার, দেখো এখানে 3x মিটার, প্রদত্ত জমির দৈর্ঘ্য 3x মিটার। দেখো
এবং প্রস্থ এবং হচ্ছে তোমার প্রদত্ত জমির প্রস্থ দেখো হলো তোমার 2x মিটার। অতএব প্রদত্ত জমি দেখো ক্ষেত্রফল, প্রদত্ত জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, সেটাকে তো আমরা যেমন ধরলাম প্রদত্ত জমির দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার এবং প্রদত্ত জমির প্রস্থ হচ্ছে তোমার 2x মিটার। তোমরা তাকে দেখো 3:2, অর্থাৎ এখানে দেওয়া আছে দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যের অনুপাত এবং প্রস্থের সঙ্গে প্রস্থের অনুপাত হলে অপর জমির ক্ষেত্রফল কত। তাহলে প্রদত্ত জমির ক্ষেত্রফল আমরা এখানে পেলাম 3 গুণন অর্থাৎ দৈর্ঘ্য পূরণ প্রস্থ, আমরা 3 দুগুণে 6x² পেলাম। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, দেখো প্রদত্ত জমির ক্ষেত্রফল এখানে কিন্তু দেওয়া আছে 432 মিটার বা x² ইকুয়াল টু আমরা লিখতে পারি 6 বাই তোমার লেখা যায় 2, 6 7 42। তাহলে এখানে দেখো কাটে থাকে এখানে 42 1 12, 6 দুগুণে 12। তাহলে আমার এখানে হলো তোমার কাটাকাটি করলে 72x² এর মান আমরা পেলাম 72। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ যে আমরা প্রদত্ত জমির ক্ষেত্রফল 6x² পেয়েছি আর প্রদত্ত জমির ক্ষেত্রফল তোমার দেওয়া আছে এটাকে 432 বর্গমিটার। তাহলে এই 6x² সমান 432, সুতরাং আমরা এখান থেকে x² এর মানটা আমরা বের করে নিলাম। তাহলে দেখো উপরে যাই, সুতরাং অপর জমির ক্ষেত্রফল আমরা ধরে নেই। অতএব অপর জমির ক্ষেত্রফলটা আমরা এবার ধরব। দেখি প্রদত্ত জমির ক্ষেত্রফল এখান থেকে কাজ করেছি। এইবার দেখো সাধারণত আবার ধরি যে অপর জমির দৈর্ঘ্য আমরা ধরে নিলাম যে অপর জমির দৈর্ঘ্য হলো 4x মিটার অপর জমির দৈর্ঘ্য এবং অপর জমির প্রস্থ যদি আমরা ধরি, প্রস্থের সঙ্গে যেহেতু প্রস্থের অনুপাত 5x, তবে ডাক এখানে কোনো সমস্যা থাকতে পারে। অতএব অপর জমির ক্ষেত্রফল, সুতরাং আমরা লিখতে পারি যে অপর জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য ডট 5x গুণ করলে 4 5 20x² বর্গ মিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তো বর্গ মিটার তোমরা এটি বুঝতে পেরেছ। দেখো তাহলে আমরা অপর জমির ক্ষেত্রফল পেলাম 20x² বর্গমিটার। এখান থেকে যদি আমরা x² এর মানটা ওখানে এনে তুমি বসিয়ে দাও, দেখো x² সমান আমরা এখানে পেয়েছি 72 বর্গ, x² সমান 72। তাহলে আমরা 20 গুণন x² এর মান বসিয়ে দিই, তাহলে হইতেছে তোমার 72, 2 দুগুণে 4, 0 একটা আর হচ্ছে 7 দুগুণে 14, 1400 তোমার 40 বর্গ মিটার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ। আনসার এখানে শেষ হলো, তোমার 21 নম্বর অঙ্কটির সমাধান এখানে শেষ। আমরা যদি দেখো তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে অপর জমির ক্ষেত্রফল হবে 1440 বর্গ মিটার। আমরা এটির উত্তর শেষ করলাম। এখন আমরা যাব যে এইখানে দেখো আমরা এবার যাই 22 নম্বর অঙ্কটি। দেখো এখানে
জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে, এখানে তোমাদের সুবিধার্থে আমি আবার ওই ডাকটি লিখে দিচ্ছি, দেখো। তাহলে ডাকটি তোমরা লেখো জেমি ও সেমি, জেমি ও সিমি, দেখো জেমি ও সিমি। তাহলে জেমি ও সিমি একই ব্যাংক থেকে, একই ব্যাংক থেকে একই দিনে, জেমি সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10%, দেখো 10% সরল মুনাফা আলাদা আলাদা পরিমাণ অর্থ দানে, 10% সরল মুনাফা আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়, দাঁড়ি। তাহলে দেখো আমরা জেমি 2 বছর পর মুনাফা আসলে, জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা সুদ করে মুনাফা আসলে যত টাকা সুদ করে, 3 বছর পর সিমি মুনাফা আসলে তত টাকা সুদ করে। তাহলে 3 বছর পর সিমি মুনাফা আসলে তত টাকা সুদ করে, তাদের ঋণের অনুপাত নির্ণয় করো। তাদের ঋণের অনুপাত নির্ণয় করো, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। দেখো জেমি ও সিমি বলা হচ্ছে যে জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা সুদ করে ও মুনাফা আসলে যত টাকা সুদ করে, 3 বছর পর সিমি মুনাফা আসলে তত টাকা সুদ করে, তাদের ঋণের অনুপাত নির্ণয় করো। আশা করি যে ব্যাপারটি তোমরা ডাকটি বুঝতে পেরেছ। এবার তাহলে দেখো যে সলভ বা সমাধান, দেখো এইখানে ধরি তাদের ঋণের অনুপাত। তাহলে ধরি জেমি ঋণ নিয়েছিল, x টাকা, তাহলে এবং সিমি ঋণ নিয়েছিল y টাকা। ধরলাম
তাহলে তোমরা দেখো যে আমরা ধরি যে জেমি ঋণ নিয়েছিল X টাকা এবং সিমি ঋণ নিয়েছিল Y টাকা। অতএব জেমি 100 টাকায় 1 বছরে, দেখো 100 টাকায় 1 বছরে মুনাফা দেয়, মুনাফা দেয় 10 টাকা। এটি কিন্তু পার্সেন্টেজ উল্লেখ করা আছে, 10% হার। জেমি 1 টাকা 1 বছরে তোমার মুনাফা দিবে বা দেয় 100 ভাগের তোমার 1 টাকা। অতএব জেমি X টাকা, দেখি এখানে জেমি 2 বছর পরে, তাহলে এইখানে হবে তোমার জেমি X টাকা 2 বছরে মুনাফা দিবে, তাহলে 100 ভাগের 10 গুণন 2 গুণন X। X টাকা 2 বছরে মুনাফা দেয়, কাটলে 10 10 100। এটি যদি তুমি কাটো 5 2 গুণে 10, 5 হবে। আর আমার অবশিষ্ট রইল, দেখো 10 10 100, 5 2 গুণে 10, এখানে তোমার 5 ভাগের X টাকা। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। জেমি 2 বছরে মুনাফা দেয়। অতএব তাহলে জেমি 100 টাকায় 1 বছরে মুনাফা দেয় তোমার 10 টাকা, যেহেতু সুদের হার হচ্ছে তোমার 10। আবার জেমি 1 টাকা 1 বছরে মুনাফা দিবি কম, কাজেই তোমার 100 ভাগের 10। আবার যদি জেমি X টাকা ধার নিয়েছিল যেহেতু, তাহলে জেমি X টাকা 2 বছরে মুনাফা দিবে, উপরে যাবে 10 গুণন 2 গুণন X বাই হচ্ছে তোমার 100। 100কে যদি 10 দ্বারা কাটো 10 10 100, আবার 2 দ্বারা কাটলে 5 2 গুণে 10, তাহলে 5 ভাগের X টাকা থাকলো। জেমি 2 বছরে মুনাফা আসলে সুদ করবে কত? তোমার সুদ করবে এখানে দেখো X 5 ভাগের X টাকা। তাহলে আমরা এখানে দেখি যে এইটুকু তুমি মুছে নিতে পারো। এবার দেখো যে আমরা এইটুকু মুছে নিলাম, দাগটুকু দেখো। তাহলে জেমি 2 বছর পরে, অতএব জেমি 2 বছর, দেখো 2 বছর পরে মুনাফা আসলে সুদ করবে, মুনাফা আসলে দেখো সুদ করবে কত টাকা? সুদ করবে, এইখানে যদি আমি লিখি তাহলে 5 ভাগের X হবে। 2 বছর পরে সুদ করবে 5 কে 5X প্লাস X, আর এইখানে হচ্ছে তোমার 5 ভাগের 6X। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। সুদ করবে তোমার এত টাকা। তাহলে যদি সে 2 বছর পরে এত টাকা সুদ করে 5 ভাগের 6X টাকা, অর্থাৎ জেমি 2 বছর পরে মুনাফা আসলে সুদ করবে এত টাকা। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এখন আমরা আবার সিমির টাকা বের করি। আবার দেখো, আবার আমরা যদি সিমির টাকা দেখি যে সিমি, আবার সিমি দেখো, সিমি 100 টাকায় 1 বছরে মুনাফা দেয় বা সুদ দেয়, মুনাফা দেয় 10 টাকা। যেহেতু সুদের হার তোমার একই ছিল 10 টাকা, তাহলে সিমি 1 টাকায়
এক বছরে তোমার মুনাফা দেয় 100 ভাগের 10 টাকা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে সিমি ওয়াই টাকা তার নিয়েছিল, 3 বছরে মুনাফা দেবে। সিমি 3 বছর পর সিমি মুনাফা আসলে শোধ করে দেখি কত। এইখানে হচ্ছে তোমার 100/10 গুণন হচ্ছে তোমার 3 গুণন হলো তোমার ওয়াই, কাটাকাটি 10 10 তোমার 100। উপরে রয়ে গেল তোমার অবশিষ্ট দেখো 10/3y টাকা। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, দেখো এইখানে 10/3y টাকা। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে 3y টাকা এটি কিন্তু আমরা দেখো এবার কিন্তু 6x/5 ছিল জেমির টাকা। অতএব সিমি 3 বছর পরে মুনাফা আসলে সুদ করবে। দেখো এখানে সুদ করবে। এইখানে আমরা যদি দেখি মুনাফা আসলে সুদ করবে, ওয়াই ছিল তার আসল আর মুনাফা পেল 3 বছর পরে y/10, অর্থাৎ এত টাকা। আমরা যদি এখানে লসাগু করি 10y যোগ 3y বাই হচ্ছে তোমার এইখানে দেখো 13y বাই হলো তোমার 10 টাকা। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এবার তাহলে আমরা এবার এটি মুছে নিতে পারো। দেখো এবার তাহলে বলা হচ্ছে যেহেতু যে জেমি তোমার 2 বছর পরে মুনাফা আসলে যত টাকা সুদ করে, সিমি দেখো 3 বছর পরে মুনাফা আসলে তত টাকা সুদ করে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি বা প্রশ্ন অনুসারে লেখা যায় যে জেমির টাকা অনুপাত সিমির টাকা। তাহলে আমরা লিখতে পারি দেখো জেমির টাকা হচ্ছিল 6x বাই হচ্ছে তোমার 5 আর সিমির টাকা হলো 13 এখানে সমান হবে, কারণ যত টাকা 3 বছর পরে জেমি সুদ করে আর সিমি কিন্তু 2 বছর পরে তত টাকাই আসলে সুদ করে। তাহলে তো এটি সমান হওয়ার কথা। ঠিক প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি যে জেমির টাকা ইকুয়াল টু হচ্ছে তোমার সিমির টাকা, বা জেমির টাকা সমান হচ্ছে তোমার সিমির টাকা। প্রশ্ন মতে আমরা লিখতে পারি। বা এখন যদি আমরা গুণ করি তাহলে দেখো জেমির টাকা অনুপাত হবে তোমার সিমির টাকা। এখানে গুণ দিলে হয় 6 10 তোমার 60 টাকা, 6 10 60x টাকা। আর এদিকে হবে 5 13 65y টাকা হবে। বা আমরা জেমির x/y যদি লিখি তাহলে আমরা লিখতে পারি x/y এখানে হবে 60 আর এখানে হবে তোমার 65। কাটাকাটি করলে আমরা 5 দ্বারা 5 13 65 5 12 হচ্ছে তোমার 60। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ। এইবার দেখো তাহলে আমরা লিখতে পারি 13 এই লিখলাম 12 আর এইখানে রয়ে গেল x/y। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এদিকে নিয়ে আসো। বা আমরা যদি লিখি অনুপাতের পূর্ব রাশিকে যদি অনুপাত দেই সমান y
পূর্ব রাশি আগে, আর এটিকে যদি আমরা নামাই 13 অনুপাত হচ্ছে তোমার এই হলো 12। এই ছিল আজকের তোমার এই অঙ্কটির সমাধান, অর্থাৎ 22 নম্বরের অঙ্কটির সমাধান এখানে শেষ করলাম। এই 22 নম্বরের অঙ্কটি এখানে শেষ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তুমি বুঝতে পেরেছ। তাহলে জেমি এবং সিমির ঋণের পরিমাণ ছিল, অনুপাত ছিল তোমার 13:12। জেমি এবং সিমির ঋণের অনুপাত ছিল তোমার 13:12। আশা করি যে অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন যাব যে 23 নম্বরের অঙ্কটি, যেটি হচ্ছে তোমার একটি সৃজনশীল প্রশ্ন। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটি সৃজনশীল অঙ্কগুলো তুমি যদি করে নাও তাহলে তুমি দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সৃজনশীল প্রশ্নটি আবার সমাধান করার জন্য আমরা যাচ্ছি। তাহলে চলো এবার সৃজনশীল প্রশ্নটির সমাধান করি। ওকে, এইবার দেখো তাহলে আমরা এইখানে যে সৃজনশীল প্রশ্নটা হলো 23 নম্বরের প্রশ্ন। এটি কিন্তু তুমি ভালো করে খেয়াল করো যে এখানে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, একটি দেখো একটি ত্রিভুজের বাহুগুলোর দেখো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, দেখো এখানে বাহুগুলোর অনুপাত 5, দেখো 5 অনুপাত 12:13, 12 অনুপাত হচ্ছে তোমার 13, এবং পরিসীমা এবং হচ্ছে তোমার পরিসীমা 30 সেন্টিমিটার। তাহলে আমরা দেখি ক ত্রিভুজটি অঙ্কন করো এবং কোন বেদে ত্রিভুজটি কী ধরনের তা লেখো। ক হচ্ছে যে ত্রিভুজটি অঙ্কন করো এবং কোন বেদে ত্রিভুজটি কি ধরনের তা লেখো, কি ধরনের তা লেখো। খ নম্বরে হচ্ছে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য, বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য, দেখো বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরি, এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে দেখো বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল, বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বরের প্রশ্নটা হলো তোমার দেখো যে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দেখো যে উক্ত
ক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি করলে 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এখানে দেখো যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য 10% এবং প্রস্থ যদি তোমার 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এখানে এই প্রশ্নটি সমাধান করতে হবে। তাহলে দেখো যে আমরা এইবার ধরি যে এখানে হচ্ছে তোমার ধরি এইখানে আমরা প্রশ্নগুলি এখন আশা করি তোমরা তুলেছ খাতায়। আমরা এবার এটি দেখো মুছে নেই, প্রশ্নগুলি আশা করি তোমরা সবাই খাতায় তুলেছ। এখানে প্রশ্নগুলি তোমাদের সুবিধার্থে আমি এখানে উঠিয়ে দিয়েছি। তাহলে দেখো যে ক আনসার দড়ি কয়ের উত্তর ত্রিভুজের প্রথম বাহুর দড়ি ত্রিভুজটির প্রথম বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম যে 5x সেন্টিমিটার প্রথম বাহুর দৈর্ঘ্য। অতএব ত্রিভুজটির দেখো দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য আমরা যদি ধরে নেই, এখানে অনুপাত আছে তোমার এর সাথে একটা 12x সেন্টিমিটার এবং দেখো ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য যদি আমরা ধরে নেই 13x সেন্টিমিটার, তাহলে আমরা জানি দেখো যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের আমরা জানি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে তোমার পরিসীমা। তাহলে দেখো এই হলো প্রথম বাহুর দৈর্ঘ্য যোগ দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য যোগ তৃতীয় বাহুর দৈর্ঘ্য যোগ ইকুয়াল টু হচ্ছে তোমার 30 সেন্টিমিটার যেহেতু পরিসীমা দেওয়া আছে। তাহলে আমরা যদি যোগ করি এখানে 5 2 7 7 3 10 শূন্য হাতের আছে 1 2 3, তাহলে হচ্ছে 30x। আমরা যদি ভাগ দিই এটি দেখো x এর মান পেলাম 30 বাই হচ্ছে 30 বাই হলো 1। আশা করি যে তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এখানে এইবার বা x সমান পেলাম 1, তাহলে x এর মান আমরা পেলাম 1। অতএব আমরা এখন যদি ত্রিভুজটির প্রথম বাহু দ্বিতীয় বাহু এখানে যদি মান বসিয়ে দাও তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে। তাহলে আমরা এটি এবার মুছে নিতে পারি। দেখো অতএব ত্রিভুজটির উপরে যাই। অতএব দেখো ত্রিভুজটির প্রথম বাহুর দৈর্ঘ্য এখানে লেখা যায় যে 5x ইকুয়াল টু 5 গুণন 1 5 সেন্টিমিটার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তা প্রথম বাহুর দৈর্ঘ্য তোমার 5 সেন্টিমিটার। এভাবে আমরা দেখি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বের করি। এখানে x এর মান বসিয়ে দাও। এইবার দেখো ত্রিভুজটির দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য হবে তোমার দেখো বাহুর দৈর্ঘ্য 12x সমান 12 গুণন 1 সমান হচ্ছে তোমার 12 সেন্টিমিটার।
এখন তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে তোমার, এখানে দেখো যে 13x ইকুয়াল টু আমরা লিখতে পারি 13 গুণন 1 13 সেন্টিমিটার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে আমরা ত্রিভুজের 3টি বাহু বের করতে পেরেছি। এখন যেহেতু এই বাহু 3টি নিয়ে অঙ্কিত ত্রিভুজ, এখানে তোমার দেখো এই বাহু 3টি দ্বারা গঠিত, দেখো গঠিত ত্রিভুজ। এখানে আমরা দেখি যে বাহু 3টি দ্বারা গঠিত ত্রিভুজ। এখানে তোমার দেখো এইখানে যদি অতিভুজ ধরো 13, 12 যদি ধরো ভূমি, আর 5 হলো লম্ব, তাহলে এটি হচ্ছে একটি তোমার, যেহেতু এইখানে যদি এ বি সি, এখানে এই বাহু 3টি দ্বারা গঠিত এবিসি ত্রিভুজ, গঠিত ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ দ্বারা গঠিত ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। কারণ হচ্ছে দেখো এইখানে যদি বি যদি সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহু হচ্ছে তোমার এসি অতিভুজ 13 যদি তুমি বর্গ করো তাহলে 13 দ্বারা 169, আর 5 5 25, অপর দুই বাহুর যোগফল 12 12 144, যোগ করলে হয় তোমার ক্ষেত্রফল 169। সুতরাং কাজেই ত্রিভুজটি একটি সমবাহু, এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে বাহুপতি ত্রিভুজটি একটি হচ্ছে তোমার, প্রশ্নটা হচ্ছিল যে ত্রিভুজটি অঙ্কন করো এবং কোন বেদে ত্রিভুজটি কী ধরনের, তা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এখানে উত্তর শেষ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ, একটি সমকোণী ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য, ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা যাই 2 নম্বর। তাহলে এটি প্রশ্নের সমাধানে 23-2 অর্থাৎ খ নম্বরের প্রশ্নটির সমাধান এখানে আমরা দেখি। তাহলে দেখো এইখানে কিন্তু খ নম্বরের আমরা প্রশ্নটি দেখি, যে খ নম্বরের প্রশ্নটিতে আছে এখানে যে ক হতে বা ক থেকে প্রাপ্ত ত্রিভুজটির বৃহত্তম বাহু, ত্রিভুজটির বৃহত্তম বাহু হচ্ছে তোমার সমান, খ হতে প্রাপ্ত ত্রিভুজটির বৃহত্তম বাহু হচ্ছে 13 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম, ক থেকে প্রাপ্ত ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহু সমান হচ্ছে তোমার 5 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে তোমরা দেখো যে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতম বাহুকে প্রস্থ ধরে আয়তক্ষেত্রের অঙ্কন করতে হবে। তাহলে দড়ি আয়তক্ষেত্রের প্রথম বৃহত্তম বাহু, দড়ি আয়ত ক্ষেত্রের বৃহত্তম বাহু হল 13 সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রে ক্ষুদ্রতম দেখা বাহু হচ্ছে তোমার 5 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে যে 5 সেন্টিমিটার, অতএব দড়ি তার বৃহত্তম বাহু হচ্ছে 13 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম বাহু হলো 5 সেন্টিমিটার নিয়ে গঠিত আয়তক্ষেত্র ABCটি আঁকা হলো, নিয়ে গঠিত
গঠিত এ বি সি ডি আয়ত ক্ষেত্র অঙ্কন করা হলো। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। দেখো, এই হলো আয়তক্ষেত্র এ বি সি ডি। তাহলে হচ্ছে এটি হচ্ছে তোমার 13 আর এটি হচ্ছে 13। যেহেতু আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান থাকে আর কর্ণ হবে এখানে। দেখো, আমরা যদি কর্ণ আঁকি তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে। সুতরাং কর্ণের দৈর্ঘ্য এখান থেকে কর্ণের দৈর্ঘ্য এসি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো, এ বি স্কয়ার যোগ হচ্ছে তোমার ওই বিসি স্কয়ার, এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার। যেহেতু আয়তক্ষেত্রের প্রত্যেক কোণ সমকোণ, অতএব এ বির মান হচ্ছে তোমার 13। এই 13-র উপরে বর্গ করো প্লাস বিসি মান হচ্ছে তোমার 5, বর্গ করলে এখানে পাই 13 13 169 যোগ হচ্ছে 5 5 25। এইখানে তোমার পাওয়া যায় এসি স্কয়ার বা এসি স্কয়ার সমান আমরা পেলাম, দেখো এখানে 69। ধরো এইখানে আমরা এটি মুছে নিতে পারি। দেখো যে আমরা যদি এইখানে বর্গ করি বা দেখো এসি স্কয়ার যোগ দিলে 9 5 14 4, হাতের হলো 1 আর হচ্ছে তোমার 2 6 2 8 আর 1 9 194। তাহলে আমরা এটির বর্গমূল করলে পাই, ধরো এসি যদি বর্গমূল করা হয় 194, এটির বর্গ করলে 13 ওই সামথিং বা প্রায় 14-র কাছাকাছি। ধরো এখানে কিন্তু ক্যালকুলেটর দিয়ে তুমি যদি ধরো এর হচ্ছে এসি কর্ণের দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্য নিলাম প্রায় হচ্ছে 14, ধরো 14 সেন্টিমিটার, প্রায় 14 সেন্টিমিটার। এইখানে বা কর্ণের দৈর্ঘ্য পেলাম প্রায় 14 সেন্টিমিটার প্রায়। তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন বাহুকে ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কোণের সমান বর্গের ক্ষেত্রফল। অতএব আমরা যদি এটি মুছে নেই তাহলে চলো এখন এই এসি কর্ণের দৈর্ঘ্যের সমান বিশিষ্ট, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য এসি সমান অর্থাৎ 14 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের 14 সেন্টিমিটার আয়তক্ষেত্রের কর্ণের সমান ক্ষেত্রফল বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। তাহলে 14 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ ক্ষেত্র EFGH আঁকা হলো। তাহলে EFGH দেখো, এই EFGH প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 14 সেন্টিমিটার আমরা ধরে নেই, অতএব EFGH বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অতএব EFGH বর্গক্ষেত্রের দেখো ক্ষেত্রফল
আমরা লিখতে পারি এফজি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে। তাহলে আমরা এখানে দেখো এই 14 এত বর্গ সেন্টিমিটার, তাহলে আশা করি 196 বর্গ সেন্টিমিটার প্রায়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এইখানে তোমার খ নম্বরের প্রশ্নটির সমাধান এখানে আমরা শেষ করলাম। এখন দেখো লাস্টের প্রশ্ন, যেটি হচ্ছে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা এটি মুছে নিতে পারি। তাহলে আমরা লাস্টের অঙ্কটি সমাধান করি। দেখো এইখানে এটি আমরা মুছে নিলাম। এবার তাহলে তোমরা দেখো যে সর্বশেষ অঙ্কটি কি। সর্বশেষে হচ্ছে যে খ থেকে প্রাপ্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং প্রস্থ এবং আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে তোমার এখানে 5 সেন্টিমিটার। এখন এই 5 সেন্টিমিটার আর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, তাহলে 10%, অতএব 10% বৃদ্ধিতে আমরা যদি লিখি, অতএব আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে তোমার বর্গ সেন্টিমিটার। এই 65 বর্গ সেন্টিমিটার হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেহেতু ক্ষেত্রফল। এখন আমরা দেখো যে 10% এখানে 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে, তাহলে তোমার 13 ছিল আগে, এখন হবে 10% গুণন 13, 100 ভাগের হবে। আমরা লিখতে পারি 13 গুণন 100 ভাগের 10 গুণন হচ্ছে 13। এখানে 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে আগের ছিল 13 আর হলো 10, 100 ভাগের 10 গুণন হচ্ছে 13, দেখি কত বারে, 10 10 100। তাহলে আমরা লিখতে পারি এইখানে 13/10 বাদ দিলে হবে 13 যোগ 1.3, অর্থাৎ 14.3 সেন্টিমিটার আমরা পেলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। 14.3 পেয়েছি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা পেয়েছি 14.3। এখন দেখো আয়তক্ষেত্রের প্রস্থ, তাহলে আমরা লিখতে পারি, এটিকে মুছে নাও। অতএব আমরা এটি মুছে নিলাম। দেখো আবার হচ্ছে যে এখানে তোমার বলা হচ্ছে 20% এই বৃদ্ধিতে 20% বৃদ্ধিতে আয়ত ক্ষেত্রের প্রস্থ
তাহলে 20% বৃদ্ধিতে যদি আয়তক্ষেত্রের প্রস্থ হয়, এইখানে আমরা লিখতে পারি যে 20% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের প্রস্থ আগে ছিল তোমার 5 যোগ 20% গুণন হচ্ছে তোমার 5। তাহলে আমরা দেখি প্লাস 100 ভাগের 20 আর হলো তোমার 5 20 100, এইখানে হচ্ছে তোমার কাটাকাটি নাই, তাহলে থাকে তোমার 1। তাহলে 5 যোগ 1 মোট হলো তোমার 6, এইখানে 6 সেন্টিমিটার আমরা পেলাম। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ হ্রাস বৃদ্ধির ফলে, অতএব দৈর্ঘ্য প্রস্থ হ্রাস বৃদ্ধির ফলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধির ফলে, সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধির ফলে ক্ষেত্রফল বৃদ্ধির ফলে তোমার ক্ষেত্রফল দেখি হলো হ্রাস। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধির ফলে ক্ষেত্রফল সমান হচ্ছে তোমার দৈর্ঘ্য হচ্ছে 14.36 বর্গ মিটার, আশা করি এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা দেখি যে এখানে এটি মুছে নাও। এখন দেখো ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটরের সাহায্যে দেখো আমরা একটা গুণ করে নিই। এইখানে দেখো যে ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাই 14.3 গুণন 6 85.8, আমরা পেলাম 85.8। কত পেলাম? 85.8 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে এই 85 দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধির ফলে ক্ষেত্রফল হলো 85.8 বর্গ সেন্টিমিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের বৃদ্ধি, অতএব আয়ত দেখো ক্ষেত্রফলের বৃদ্ধি যদি আমরা বের করি, পূর্বের যে বৃদ্ধি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে তোমার 85.8 মাইনাস 65। তাহলে আমরা এটি বাদ দিই, দেখি কত আসে। তাহলে দেখো এখানে আমরা বাদ দিলাম 65, 20.8 20.8 বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি অতএব বা যে দেখা যায় যে 65 বর্গ সেন্টিমিটারে, তাহলে 65 বর্গ সেন্টিমিটারে ক্ষেত্রফলের বৃদ্ধি সেন্টিমিটারে, 65 বর্গ সেন্টিমিটারে ক্ষেত্রফলের বৃদ্ধি হলো তোমার বৃদ্ধি হয় 20.8 বর্গ সেন্টিমিটার। দেখো 1 বর্গ সেন্টিমিটারে ক্ষেত্রফলের বৃদ্ধি হয়, তাহলে আমরা এইখানে দেখো বৃদ্ধি হয়, দেখো 20.8 বর্গ সেন্টিমিটার, 20.8
8 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা 65/20.8 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়। অতএব শতকরা 100-র মধ্যে কি পরিমাণে বৃদ্ধি পায় সেটা আমরা কিন্তু এখানে ভাগ দিলেই পেয়ে যাব। আশা করি যে 20.8 গুণন 100। তাহলে দেখো এইখানে ভাগ দিলে কত আসে, 20.100 দিয়ে গুণ দাও, 100 গুণ হচ্ছে 2080 ভাগ হচ্ছে তোমার 65 দেখো, তাহলে 32। এখানে আমরা পেলাম যে 32 বর্গ সেন্টিমিটার। উত্তর হবে তোমার 32%। উত্তর হবে আনসার বা উত্তরটা হবে তোমার 32%। শতকরা বৃদ্ধি 32% তোমার বৃদ্ধি পাবে। উত্তর শেষ। আজকের মতো এখানেই শেষ করলাম আমার ক্লাসটি। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই ক্লাসটি শেষ। তবে তার আগে আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে চলে যায়। অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুবান্ধবীর কাছে ভিডিওটি শেয়ার করে দেবা। একটি কমন একটি লাইক অবশ্যই তোমরা করে যাবা। পরবর্তীতে ভিডিও এরকম আরও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিয়ে থাকবো ইনশাল্লাহ। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো। ওকে।